ওয়েলকাম স্টুডেন্ট। আমি শ্রী পলাশ রঞ্জন হালদার 2007 ব্যাচে ডাব্লিউবিসিএস বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউ দপ্তর। चैनल को सब्सक्राइब कीजिए और बेल आइकन को क्लिक कीजिए ताकि हर एक नए वीडियो का नोटिफिकेशन मिले। ওয়েলকাম স্টুডেন্ট। আমি শ্রী পলাশ রঞ্জন হালদার 2007 ব্যাচে ডাব্লিউবিসিএস বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউ দপ্তরে কর্মরত। আমি বিভিন্ন সময়ে আমার ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড করেছি এবং স্কুল সার্ভিস আইসিডিএস, ডাব্লিউবিসিএস এবং বিভিন্ন পরীক্ষার সময় বিভিন্ন পরীক্ষা রিলেটেড বিভিন্ন বিষয়ে ভিডিও আমি আপ করব এবং বিভিন্ন সময়ে আমার ভিডিও এবং ইয়েতে আনএকাডেমির সাথে আমি যুক্ত এবং আনএকাডেমি থেকেও আমার প্রচুর ভিডিও প্রকাশিত হয় এবং আনএকাডেমিতে আমি প্রচুর লাইভ ক্লাস করি। এছাড়া আমার কম্পিটিটিভের সমস্ত বই আছে যেটা অমৃত পাবলিশার্সের মাধ্যমে প্রকাশিত হয়, যেটি উত্তরণ ব্র্যান্ডে প্রকাশিত হয়। এবছরও ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারি, আবগারি দপ্তর এবং ডাব্লিউবিসিএসের প্র্যাকটিস সেটও প্রকাশিত হয়েছে। তাছাড়া আমার বইগুলোতেও আমার ইউটিউবের এই চ্যানেলের ঠিকানা দেওয়া আছে। তো আমি এই প্রতিনিয়ত এইভাবে ক্লাস নেব। আর তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে এবং ভিডিও লাইক দেবে এবং যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজকের আমরা ইন্ডিয়ান পলিটি নিয়ে, এর আগেও ইন্ডিয়ান পলিটি আমরা ক্লাস নিয়েছি, আজকেরও ইন্ডিয়ান পলিটির উপরে একটা ক্লাস নেব। তাহলে আমি আজকের ক্লাস স্টার্ট করছি। Question number 1. Mention the name of the Prime Minister who could not face the Parliament of India is. তাহলে ভারতবর্ষের এমন একজন প্রধানমন্ত্রীর নাম করো যিনি নিজে একবারও কোনো পার্লামেন্ট ফেস করেনি, তার আগে তিনি পদত্যাগ করেছেন। অপশান এ চরণ সিং, অপশান বি ভিপি সিং, অপশান সি চন্দ্রশেখর, অপশান ডি আই কে গুজরাল। তাহলে কারেক্ট অ্যান্সার চরণ সিং। তিনি একবারও আমাদের পার্লামেন্ট ফেস করেনি। দ্য প্রাইম মিনিস্টার হু কুড নট ফেস দ্য পার্লামেন্ট ডিউরিং দি টেনিওর ইন চৌধুরী চরণ সিং। হি ওয়াজ দ্য ফিফথ প্রাইম মিনিস্টার অ্যান্ড বিকেম দ্য প্রাইম মিনিস্টার আফটার দ্য ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর পরে তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন। চরণ সিং ওয়াজ শোন ইন দ্য প্রাইম মিনিস্টার অন 28 July 1979 with outside support by the Congress and যশবন্ত রাও চৌহানের যে কংগ্রেস ছিল, সোশ্যালিস্ট কংগ্রেস, তার সাহায্যে তিনি সরকার গঠন করেছিলেন। ফ্যাকশন অ্যাজ দ্য ডেপুটি পিএম জাস্ট অ্যাজ বিফোর দ্য হি ওয়াজ দ্য proof to the majority of the Lok Sabha. Indira Gandhi withdrew the support from to his government and resigned on 20th August 1979. After the just 23 days, the only Prime Minister who failed to the face of Parliament. তাহলে চরণ সিং তিনি একবারও পার্লামেন্ট ফেস করলেন না। তিনি 28 জুলাই 1979 তিনি শপথ গ্রহণ করেন এবং 20 আগস্ট তিনি আবার মাত্র 23 দিন তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি কোনো মেজরিটি তিনি প্রমাণ করার আগেই ইন্দিরা গান্ধী তার সরকারের থেকে সাপোর্ট তুলে নেন ডেপুটি পিএমের বিষয় নিয়ে বিতর্ক হওয়ার জন্য। এর পরবর্তীকালেও আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী সময় একবার প্রথম টার্মে তিনি মাত্র প্রথম টার্মেই তিনি পরাজিত হন। পার্লামেন্টের নমসানে তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। তিনি মাত্র অল্প 13 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে তিনি ফুল টার্মে প্রধানমন্ত্রী হয়ে আসেন। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ মিনিস্টার ইজ দ্য সেকেন্ড র্যাঙ্কিং অফ দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। তাহলে নেক্সট কোশ্চেন আমাদের, তাহলে দ্য সেকেন্ড র্যাঙ্কিং, তাহলে মিনিস্টারদের মধ্যে সেকেন্ড র্যাঙ্কিং মিনিস্টার কি? অপশান এ ক্যাবিনেট মিনিস্টার, অপশান বি মিনিস্টার অফ স্টেট, অপশান সি মিনিস্টার অফ ডেপুটি মিনিস্টার, আর অপশান ডি নান অফ দিস। তাহলে আমাদের প্রথম আমরা জানি ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে তিনি প্রথম, তারপরে সেকেন্ড অপশান মিনিস্টার অফ স্টেট, মিনিস্টার, তাহলে মিনিস্টার অফ স্টেটটা হচ্ছে গিয়ে সেকেন্ড পজিশানে। তাহলে আমরা বর্তমানে ভারতবর্ষে 3 ধরনের মন্ত্রী আমরা দেখতে পাই। এছাড়াও আরেক ধরনের মন্ত্রী আছে, সেটা আমি পরে বলছি। তাহলে কাউন্সিল অফ মিনিস্টার ইনক্লুড দ্য 3 ক্যাটাগরিজ অফ মিনিস্টার, ইট ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার। এছাড়াও আরেক ধরনের মন্ত্রী আমরা দেখতে পাই যে মিনিস্টার অফ স্টেটের
অথবা ডেপুটি মিনিস্টারের ক্ষেত্রে, মিনিস্ট্রি অফ স্টেটের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট চার্জ কথাটা অনেক মিনিস্টারের পাশে উল্লেখ করা থাকে। যখন কোনো মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, সে সাধারণত একজন পূর্ণমন্ত্রীর সহযোগিতা করে। তাহলে পূর্ণমন্ত্রীর যখন তিনি সহযোগিতা করেন তখন তিনি মিনিস্টার অফ স্টেট। কিন্তু কিছু কিছু মিনিস্টার আছেন যিনি প্রধানমন্ত্রী, তার কিছু দপ্তর কোনো মন্ত্রীকে, মিনিস্টার অফ স্টেটকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দিয়ে দেয়। সেই জন্য সেই মিনিস্টারের পাশে লেখা থাকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ। সেই ইন্ডিপেন্ডেন্ট চার্জটা লেখা থাকলে সেই মন্ত্রী স্বাধীনভাবে কাজ করেন, একমাত্র তিনি প্রধানমন্ত্রী। সমস্ত মন্ত্রী প্রধানমন্ত্রীর কথা শুনে চলতে বাধ্য, কিন্তু মন্ত্রিসভার তার দপ্তর বন্টন থেকে আরম্ভ করে সব কিছু প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়। প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি তাদের নিয়োগ করেন। কিন্তু কিছু মিনিস্টারের পাশে ইন্ডিপেন্ডেন্ট চার্জ, আমরা যখন মন্ত্রিসভা দেখি কিছু মিনিস্টারের পাশে দেখবেন ইন্ডিপেন্ডেন্ট চার্জ কথাটি উল্লেখ করা থাকে। সাধারণত সেই অর্থে বলতে গেলে তাহলে আমাদের 4 ধরনের মিনিস্টার হওয়ার কথা, কিন্তু আমরা প্রকৃত অর্থে 3 ধরনের মিনিস্টার আমরা দেখতে পাই। নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? নিম্নলিখিতর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট যেটা আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে? অপশান এ, হি হ্যাজ দ্য পাওয়ার টু মেক দ্য রুলস অফ ফর দ্য কনভিনিয়েন্ট ট্রানজাকশন অফ দ্য বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে হি হ্যাজ দ্য পাওয়ার, তাকে সেই সমস্ত পাওয়ার দেওয়া হয়েছে রুলস কনভিনিয়েন্ট দ্য ট্রানজাকশন, কোনো কিছু রুলসের বিষয়ে বা কোনো কিছু বিষয়ে যোগাযোগ হিসাবে, এবং তার দৈনিক কাজকর্ম যোগাযোগে গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের যোগসূত্র হিসাবে তিনি কাজ করেন। নেক্সট, হি ক্যান আস্ক এনি ইনফরমেশন রিগার্ডিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ অর দ্য গভর্নমেন্ট ফ্রম দ্য প্রাইম মিনিস্টার। তাহলে কোনো বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে কোনো বিষয়ে ইনফরমেশনের বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, বা তিনি প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের মধ্যে তিনি যোগসূত্র স্থাপন করেন। প্রধানমন্ত্রী এই যোগাযোগের কাজটা করেন। নেক্সট, হি ক্যান টেল দ্য প্রাইম মিনিস্টার টু submit a particular problem or consideration to the cabinet and form of the regarding the decision in of the, তাহলে he can prime minister to submit a particular problem, a consideration to the cabinet and form the regarding the decision of the same। তাহলে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানান এবং রাষ্ট্রপতি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। তাহলে নিম্নলিখিত কারেক্ট অ্যান্সার হচ্ছে, নিম্নলিখিত প্রত্যেকটা অপশানই কারেক্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সম্পর্কে। তাহলে আমাদের এক্সপ্লেনেশনে এগুলি আলোচনা করে দেওয়া আছে যে এগুলোই প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এবং ক্যাবিনেট এবং পার্লামেন্টের যোগসূত্র হিসাবে প্রধানমন্ত্রী কাজ করেন, এবং রাষ্ট্রপতি সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তবে কোনো পলিটিক্যাল ডিসিশনের ব্যাপারে রাষ্ট্রপতি সব ডিসিশন জিজ্ঞাসা করতে পারে। সরকারের কোনো কিছু বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইতে পারেন। নেক্সট, আফটার দ্য 73rd Constitutional Amendment Act schedule which was added the Constitution of India, তাহলে 73rd অ্যামেন্ডমেন্টটা আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেটি কোন শিডিউলে যুক্ত করা হয়েছে? অপশান এ শিডিউল 3, অপশান বি শিডিউল 8, অপশান সি শিডিউল 11, অপশান ডি শিডিউল 10। তাহলে এক্সপ্লেনেশন, তাহলে দ্য 11th শিডিউল of the Indian Constitution was added 1992, 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা ইনক্লুড করা হয়। সেখানে 29টা সাবজেক্টকে ইনক্লুড করা হয়। দ্য শিডিউল কভার দ্য ইম্পর্টেন্ট টপিকস সাচ অ্যাজ দ্য পঞ্চায়েত পাওয়ার, রুরাল ডেভেলপমেন্ট, পভার্টি এলিভেশন, মার্কেট, রোড অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কে সেখানে ইনক্লুড করা হয়। 29টা সাবজেক্টকে এখানে ইনক্লুড করা হয় যেখানে পঞ্চায়েতের বিষয় হিসাবে। তাহলে 11th শিডিউলে আমাদের 73তম সংবিধান সংশোধন যুক্ত হয় এবং 1992 সালে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা হয়। সেখানে 29টা সাবজেক্টের বিষয়ে বলা হয়। তার মধ্যে কী কী আছে? দ্য পঞ্চায়েত পাওয়ার, রুরাল ডেভেলপমেন্ট, পাওয়ার এলিভেশন, পভার্টি এলিভেশন, দারিদ্র দূরীকরণ, মার্কেট, রোড অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কে আরও এরকম 29টা বিষয়ের উপরে জোর দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, when was the GVK Rao Committee on Panchayat Raj Institution established? তাহলে GVK রাও নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয় যিনি পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা সম্পর্কে তার সুপারিশ পেশ করে। সেটি কত সালে? অপশান এ 1985, অপশান বি 1987, অপশান সি 1991, অপশান ডি 2005। তাহলে কারেক্ট অ্যান্সার 1985। দ্য কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ
arrangement for rural development and poverty alleviation program under the chairmanship of the G.V.K. Rao up to appointment by the Planning Commission in 1985. The committee came to the conclusion that the developmental process gradually the bureaucratized এবং ডাইভোর্স ফ্রম দ্য পঞ্চায়েত রাজ। তাহলে তিনি এই কমিটির সুপারিশ করেন বিশেষ করে রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ ডেভেলপমেন্ট এবং প্রভার্টি অ্যালিগেশন, যে সমস্ত আমাদের দারিদ্র্য দূরীকরণের যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেগুলো চেয়ারম্যানশিপ অফ দ্য জিপি রাওয়ের নেতৃত্বে একটা কমিটি গঠন করে, এটা প্ল্যানিং কমিশন তাকে নিযুক্ত করে এবং 1985 সালে তিনি তার রিপোর্ট পেশ করেন এবং কমিটি তিনি বলেন যে ব্যুরোক্র্যাটিক সিস্টেমের সঙ্গে পঞ্চায়েত রাজ সিস্টেমের ডিফার করা ডাইভোর্স করা। নেক্সট কোশ্চেন, when was the first municipal corporation established in India? তাহলে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠা করা হয়? in 1687। তাহলে কারেক্ট অ্যান্সার 1687। তাহলে 1687 the first municipal corporation in India set up at Madras। মাদ্রাজে প্রথম 1687-88 সালে প্রথম মাদ্রাজে মিউনিসিপ্যাল সিস্টেম চালু হয়, মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়। নেক্সট কোশ্চেন, when was provision of panchayat extension the scheduled area act? পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়া enacted কত সালে চালু হয়? from provision of panchayat extension to the scheduled area act, তাহলে PEAC কত সালে চালু হয়? কারেক্ট অ্যান্সার 1996 1996 সালে এটি চালু হয়। তাহলে এক্সপ্লেনেশন আমাদের কি বলা আছে, এই পঞ্চায়েত এক্সটেনশন শিডিউল এরিয়া was enacted in 1996 to include the formation of local government in the scheduled area। তাহলে শিডিউল এরিয়া করার জন্য সেখানে একটা কিছু শিডিউল এরিয়ার মাধ্যমে যেটা পঞ্চায়েতের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে ইজ ইমপ্লিমেন্টেড টু দ্য শিডিউল এরিয়া আর গভর্নড বাই দ্য প্রভিশন অফ দ্য 5th শিডিউল বাই দ্য কনস্টিটিউশন। তাহলে 5th শিডিউলে আমাদের পঞ্চম তালিকা তফসিলে এ বিষয়ে উল্লেখ করা আছে। দ্য 5th শিডিউল gives to the governor to the 10th schedule area state very important function। তাহলে আমাদের দশম তফসিলে এ বিষয়ে রাজ্যপালের একটা ডিসক্রিপশনারি পাওয়ার আছে, পঞ্চম তফসিলের বিভিন্ন শিডিউল এরিয়ার বিষয়ে তিনি এ বিষয়ে ডিসিশন নিতে পারেন এবং এ বিষয়ে তার মতামত স্বাধীনভাবে তিনি শাসনভার পরিচালনা করতে পারেন। নেক্সট কোশ্চেন, ইন হুইচ স্টেট ডাজ দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নট অ্যাপ্লাই? তাহলে নিম্নলিখিত কোন রাজ্যে এই 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে আমাদের যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা 73তম 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল, কোন রাজ্যে এটি কার্যকরী হয়নি? কারেক্ট অ্যান্সার মিজোরামে এটি কার্যকরী হয়নি। দ্য স্টেট অফ মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ডু আউট অফ দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম। দ্য স্টেট অফ মিজোরাম হ্যাজ বিন এক্সাম্পটেড ফ্রম দ্য 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে মিজোরামকে এক্সাম্পটেড করা হয় পঞ্চায়েত রাজ সিস্টেমের মধ্যে। তাহলে মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই কটাকে পঞ্চায়েত রাজ সিস্টেমে 1973 সালে 92 সালে 73তম সংবিধান সংশোধনে এগুলোকে বাইরে রাখা হয়। নেক্সট কোশ্চেন, আর্টিকেল 243A ইন্ডিয়ান কনস্টিটিউশন টক অ্যাবাউট দ্য কোন বিষয়ের সাথে বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে? আর্টিকেল 243A ধারায় ভারতের কোন বিষয়ের কথা বলা আছে? কারেক্ট অ্যান্সার গ্রামসভার বিষয়ে বলা আছে। দ্য আর্টিকেল 243 the Indian Constitution provides the establishment of the Gram Sabha as a model for local government। তাহলে মডেল 273 ধারায় আমাদের মডেল গ্রাম পঞ্চায়েতের লোকাল গভর্নমেন্টের কথা বলা আছে, বিশেষ করে গ্রাম সভার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, আর্টিকেল 324 is related to which constitutional body? তাহলে আর্টিকেল 324 কোন কনস্টিটিউশনাল বডির কথা উল্লেখ করা হয়েছে? অপশান এ ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অপশান বি ফিনান্স কমিশন,
অপশান সি ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অপশান ডি ইলেকশন কমিশন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইলেকশন কমিশনের সম্পর্কে 324 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। এই নির্বাচন কমিশনের গঠন, তার কার্যকলাপ, তার বিভিন্ন রকম ডিউটির কথা এখানে 324 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, when was the Central Information Commission established in India? সেন্ট্রাল ইনফরমেশন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? কারেক্ট অ্যান্সার 2005 সালে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন গঠিত হয়। এই সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, the Central Information Commission established by the central government in 2005. It was constituted through an official gazette notification under the provision of Right to Information Act 2005। তাহলে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 কার্যকরী হয়। তাহলে এই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট একটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষে 2005 সালে। এটি 2002 সালে প্রথমে আমাদের কর্ণাটকে, এই রাজস্থানে কিছু 100 দিনের কাজ বা এরকম একটা গ্রামীণ মহিলাদের এবং পুরুষদের, আদিবাসী বিভিন্ন রাজস্থানের বিভিন্ন গ্রামাঞ্চলে বিভিন্ন কাজ সম্পর্কে তাদেরকে অশিক্ষিত মানুষদের বা নিরক্ষর মানুষদের সই করিয়ে তাদের থেকে বেশি পরিমাণ টাকা তুলে নেওয়া হতো এবং বিভিন্ন কাজ অর্ধেক কাজ করে সেগুলোকে বেশি প্রজেক্ট দেখে এই সমস্ত কাজ হতো। সেখানে তখন রাজস্থানে একটা আন্দোলন শুরু হলো। এই আন্দোলনের মাধ্যমে তারা তথ্য জানার অধিকার, তারা জানতে চাইলো কী কাজ হচ্ছে, তারা সমস্ত তথ্য জানতে চায়। পরবর্তীকালে এটা একটা ভারতবর্ষব্যাপী একটা ব্যাপক আন্দোলন তৈরি হলো। এই আন্দোলনকে আমাদের সাংবাদিক নিখিল চক্রবর্তী তখন তৎকালীন বলেছিলেন এটা ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা। ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা, কারণ এই তথ্যের অধিকারের মাধ্যমে যে কোনো ইনফরমেশান আমরা জানতে পারি। আজকের আমাদের সরকারি কোনো কাজে যদি কোনো বিষয়ে কারোর কোনো সন্দেহ হয় বা কেন্দ্রীয় সরকারের কোনো কাজে যদি কারো কোনো সন্দেহ হয়, সে রাইট টু ইনফরমেশান অ্যাক্টে 10 টাকা স্ট্যাম্প পেপারে সে নির্দিষ্ট পদ্ধতিতে সরকারের কাছে আবেদন করলে সরকার সেগুলো জানাতে বাধ্য। তবে এইগুলো কতগুলো এক্সেপশন আছে, কতগুলো তথ্য যেগুলো আমাদের দেশের নিরাপত্তার সাথে যুক্ত বা দেশের সিকিউরিটির সাথে যুক্ত, এইরকম কতগুলো বিষয় এখনো পর্যন্ত আমাদের জানানো হয় না। সেই সমস্ত বিষয় ছাড়া যেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এই সমস্ত কিছু বিষয় ছাড়া বাকি সকল বিষয়ে আমরা নির্দিষ্ট পদ্ধতিতে সেই দপ্তরের কাছে যদি আবেদন জানাই তাহলে আমরা অবশ্যই সেগুলো জানতে পারি। নেক্সট কোশ্চেন, when was the Central Vigilance Commission established? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কত সালে প্রতিষ্ঠা করা হয়? তাহলে কারেক্ট অ্যান্সার 1964-এ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন গঠন করা হয়। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন ইজ দ্য মেইন এজেন্সি প্রিভেন্টিং দ্য করাপশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ থাকলে এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সেটা দেখভাল করে। ইট ওয়াজ এস্টাবলিশ ইন 1964 বাই অ্যান এক্সিকিউটিভ রেজুলেশন অফ দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা এক্সিকিউটিভ রেজুলেশনে এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন গঠন করা হয়। নেক্সট, when on whose recommendation on the Central Vigilance Commission established? কার রেকমেন্ডেশনে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন গঠিত হয়? অপশান এ সান্থানাম কমিটি, অপশান বি পাঞ্চি কমিশন, অপশান সি শ্রীকৃষ্ণ কমিশন, অপশান ডি সারকারিয়া কমিশন। তাহলে অপশান এ কারেক্ট। দ্য সান্থানাম কমিশন তার প্রিভেনশন অফ করাপশনের বিরুদ্ধে 1962 থেকে 1964 সালে একটা রেকমেন্ডেশন পেশ করে, তার ভিত্তিতে আমাদের সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন গঠিত হয়। নেক্সট কোশ্চেন, ইন হুইচ স্টেট দ্য ফার্স্ট লোকায়ুক্ত ফান্ড? তাহলে লোকায়ুক্ত প্রথম কোন রাজ্যে চালু হয়? তাহলে কারেক্ট অ্যান্সার মধ্যপ্রদেশ, এই মহারাষ্ট্রে এটি প্রথম চালু হয়। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, তার মধ্যে মহারাষ্ট্রে এটি চালু হয়। দ্য ফার্স্ট লোকায়ুক্ত was found the Maharashtra in 1971. The following recommendation made by the Administrative Reform Commission headed by the late Sri Morarji Desai 1966। তাহলে 1966 সালে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশনের হেড ছিলেন মোরারজি দেশাই। তার নেতৃত্বে একটা কমিটি রেকমেন্ডেশনে ফার্স্ট লোকায়ুক্ত কমিটি গঠিত হয়। এই লোকায়ুক্ত আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেখানে জানালে সেখানে তারা এই বিষয় নিষ্পত্তি করে। নেক্সট, হু ওয়াজ দ্য প্রেজেন্ট চেয়ারপারসন অফ দ্য লোকপাল? বর্তমানে আমাদের যে লোকপাল আছে সেই লোকপাল কমিটির লোকপালের বর্তমান চেয়ারপারসন কে? এই যে কানিয়া, সারাব অরবিন্দ বোদে, এস এ বোদে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, রামজেঠ মালানি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আর অপশান ডি
পিনাকি চন্দ্র ঘোষ। তাহলে এই যে কানিয়াও আমাদের একজন বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে পিনাকি চন্দ্র ঘোষ ইজ দ্য প্রেজেন্ট চেয়ারপারসন অফ দ্য লোকপাল। তাহলে পিনাকি চন্দ্র ঘোষ বর্তমানে আমাদের প্রেজেন্ট লোকপাল চেয়ারম্যান। সিন্ধি ওয়াজ অ্যাডেড বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিন্ধি ভাষাকে আমাদের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়? তাহলে অপশান বি, 22তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের সিন্ধি ভাষাকে ভারতবর্ষের ভাষা হিসাবে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়, আঞ্চলিক ভাষা হিসাবে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়। এটাই 15 ল্যাঙ্গুয়েজ হিসাবে। নেক্সট কোশ্চেন, বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ফান্ডামেন্টাল ডিউটিজ ইজ অ্যাডেড, কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটির কথাটি যুক্ত করা হয়? তাহলে কারেক্ট অ্যান্সার 52 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিজ অফ দ্য পার্ট 4 এ অ্যাডেড টু দ্য কনস্টিটিউশনাল রেকমেন্ডেশন অফ দ্য শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে এটি আমাদের 52তম সংবিধান সংশোধনে এটি যুক্ত করা হয়। ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্যের কথা। আমাদের ভারতবর্ষে সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্যের কথা বলা আছে। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের জাতীয় সম্পদ, সংবিধানকে রক্ষা করার জন্য এগুলো না মেনে চললে তাহলে আমরা দেশের সুশৃঙ্খল শৃঙ্খলতা রক্ষা করতে পারবো না, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারবো। এই জন্যে প্রত্যেক আমাদের ভারতীয় নাগরিকদের জন্য কতগুলি মৌলিক কর্তব্যের কথা এখানে বলা দেওয়া হবে। নেক্সট কোশ্চেন, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্য পিপল অফ দ্য প্রপোজড ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্ট কমিশন গঠিত হয়? কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি গঠিত হয়? কারেক্ট অ্যান্সার 99th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের জুডিশিয়াল অ্যাপয়েন্ট কমিশন গঠিত হয়। বিচারপতিদের নিয়োগ করার জন্য যে কলেজিয়েট আছে সেই কলেজিয়েটের মাধ্যমে এইগুলো নিয়োগ হবে। তার জন্য ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি প্রপোজ করা হয়। উই হ্যাড বিন রেসপন্সিবল ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অ্যান্ড ট্রান্সফার অফ দ্য জাজেস অফ দ্য হায়ার জুডিশিয়াল ইন ইন্ডিয়া অ্যাডেড বাই দ্য 99th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, in which constitutional amendment divided to the National Commission for SC and ST, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি কমিশনটাকে বিভক্ত করা হয়? আগে ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি একসাথে ছিল, 89তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটি আলাদা করা হয়। ডিভাইড দ্য ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ইন্টু 2 সেপারেট বডি, নেমলি ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট আর্টিকেল 338 অ্যান্ড ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব আর্টিকেল 338-এর ধারা ইনসার্ট করে এটি করা হয় 89তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন আমাদের, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রোভাইড ফর দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন, তাহলে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়? আর্টিকেল, কারেক্ট অ্যান্সার আর্টিকেল 124 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের এটি ইনক্লুড করা হয়। দ্য কনস্টিটিউশনাল অফ দ্য 124th অ্যামেন্ডমেন্ট বিলে 2019 সালে ইন্ট্রোডিউস করা হয় লোকসভায়। দ্য মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিস্টার তাওয়ার চাঁদ গেহলট, তিনি 8ই জানুয়ারি 2019 সালে এটি লোকসভায় পেশ করেন। দ্য বিল সিক টু প্রোভাইড দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদেরকে সংরক্ষণের জন্য এটি করা হয়। তাহলে আমরা 20টা কোশ্চেন আজকে আলোচনা করলাম। আমাদের পরবর্তীকালে আমরা আরও কোশ্চেন নিয়ে আমরা আসবো। আপনারা তোমরা সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে লাইক করবে, আমার ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আরও ভিডিও নিয়ে আরও সাবজেক্টের বিভিন্ন সাবজেক্ট নিয়ে, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি এবং হিস্ট্রি, এই সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে, আর তাছাড়া আর্টস অ্যান্ড কালচার বিভিন্ন বিষয় জিকে নিয়ে আমরা আসবো। বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোগ্রাম, সরকারি চাকরির সম্পর্ক, সমস্ত রকম সিলেবাস এবং পরীক্ষার ডিপার্টমেন্টাল সম্পর্কে জানতে আমরা এগুলো বিভিন্ন ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হব। আর তাছাড়া আমার নিজস্ব বই আছে, উত্তরণ ব্র্যান্ডে বেরোয়, অমৃত পাবলিশার্সের, এবছর খুবই শীঘ্রই প্রকাশিত হবে। WBCS প্রিলিমিনারি ফার্স্ট পার্ট ইংলিশ ভার্সানে কিছুদিনের মধ্যেই কলেজ স্টোরে অ্যাভেলেবেল হবে। থ্যাংক ইউ। তাহলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে এন্ড করছি।